শীট প্রিন্ট না করে টাকা জমান, নতুন বই আসবে, চকচকে চকচকে বই, সে বইগুলো কিনবেন। চাকরি করেই যে আপনাকে টাকা আর্ন করতে হবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, আপনারা যদি আমার বই পড়েন, আমার যে বই আসবে, ইনশাল্লাহ আপনারা সবাই ধনী হয়ে যাবেন, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আপনারা পড়বেন এবং আপনার আশেপাশে যত লোকজন আছে সবাইকে ধরে ধরে পড়াবেন, তাহলে আমাদের দেশে আর কেউ বেকার থাকবে না। গড ব্লেস ইউ। তো আজকের হচ্ছে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্রামাটিক্যাল মুড। সাধারণত গ্রামার যখন আমরা পড়াই, এই মুডের সাবজাংটিভ মুডটা আমাদেরকে বেশিরভাগ সময় পড়ানো হয়ে থাকে। এবং আহ এর বাইরে যে মুড আছে, মুডের সাথে আমরা তেমন একটা পরিচিত থাকি না, কারণ কোনো ধরনের সিলেবাসে এই মুড আসলে নেই। তো বিসিএস এর সিলেবাসে আছে এক ধরনের কন্ডিশন বলে একটা, কন্ডিশনাল বলে একটা টপিক আছে, এটা আপনারা পড়েছেন অ্যাডমিশন টেস্টে। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। একসময় ক্লাস 8-এ এটা নিয়ে 5 মার্কের কোশ্চেন পড়তো, ইফ নিয়ে 5 মার্কের ডেডিকেটেড কোশ্চেন ছিল। কেউ পাইছেন এটা? 2013 সালের দিকে যারা পরীক্ষা দিচ্ছে, 13। হুম। তাদের 5 মার্কের ইফ কোশ্চেন ছিল 8-এ। তখন জেএসসি পরীক্ষা হতো। না রে ভাই, আমি বরাবরই গরিব। আমি কখনো ধনী হইতে পারবো না। এটার কারণ হচ্ছে যে আমি কোনো সেভিংস করি না। আমি যত টাকা আর্ন করি তত টাকা খরচা করি। রাদার আমি আমার বড় বোনের থেকে ধার করে চলি মাঝে মধ্যে। সো ইফ আই আর্ন আ মিলিয়ন, এটাও মাস শেষে থাকে না। ওকে, আমরা এই বাক্যের সাথে পরিচিত, গড ব্লেস ইউ। এখন আমি একটা প্রশ্ন যদি করি যে আমাদের, আমার বড় বোন হচ্ছে রিয়াদে থাকে, সৌদি আরব। পুরো ফ্যামিলি থাকে আর কি, হেলথ অফিসার, মিনিস্ট্রি অফ হেলথের। তো দেখেন, আমরা হচ্ছে ছোটবেলায় এই বাক্য পড়েছি, গড ব্লেস ইউ, এখনো আমরা ব্যবহার করি। আহ তো সাধারণত আমাদের যে গ্রামাটিক্যাল রুল, সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এর যোগ হয়। তো গড ব্লেস ইউ, এখানে গড ব্লেস ইউ, এখানে গড হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো আপনি একটু হিসেব করে দেখেন তো বাক্যটা কি হওয়া উচিত ছিল। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বাক্য কি হয়? তো ব্লেসেস হয়, তাহলে এখানে ব্লেস কেন হলো? দেখেন, এখানে বাক্য ভুল দেখাচ্ছে না। গড ব্লেসেস ইউ, এটা দেখেন কারেক্ট সেন্টেন্স দেখাচ্ছে, যেহেতু মার্ক করে নাই, গ্রামারলি মার্ক করে। তো গড ব্লেস ইউ কি করে হলো? মেয়ে তো এখানে নাই। কিভাবে হলো এটা? কারণ হচ্ছে এটা সাবজাংটিভ মুড, ঠিক আছে। সো ইংরেজিতে দুই ধরনের মুড রয়েছে। মুড মানে হচ্ছে যে আমরা
কিভাবে ব্যাপারটাকে দেখছি, আমরা সার্কাস্টিক্যালি দেখছি, রিয়েলিটির সাথে দেখছি, নাকি মজা করে দেখছি। এই যে একটু আগে আমরা দেখলাম যে একটা ব্যাপারকে সার্কাস্টিক্যালি উপস্থাপন করা হলো। এই যে সার্কাস্টিক্যালি উপস্থাপন করা হলো, এই উপস্থাপনাটাই হচ্ছে ডিপেন্ড করে যে আমি কোন মুডে কথা বলছি। If you are studying in English literature or any kind of literature, you'll be asked to analyze the mood of the poem or mood of the text. So আমাদেরকে একটা টেক্সট দেওয়া হয়, দেন মুড এন্ড সেটিং এটাকে অ্যানালাইজ করতে বলা হয়। সম্প্রতি দেখলাম অ্যাডমিশন টেস্টের একটা সিলেবাসেও এরকম প্রশ্ন করেছে যে এটার মুড কিরকম, আই মিন কি ধরনের মুডে বলা হচ্ছে। সাপোজ ইউ আর ইন স্যাড টোন, সো এটাকে মেলানকোলিক মুড হইতে পারে। যেমন আপনি একটা কবিতা লিখছেন, এটা দুঃখের কবিতা, সো আপনি একটা মেলানকোলিক মুডে লিখছেন। আবার আপনি হিউমারাস মুডেও লিখতে পারেন। অ্যান্ড দ্য হোল সেটিং ক্যান বি ডিফারেন্ট। সো সেটিং নানা ধরনের হয়, প্যাস্টোরাল সেটিং হয়, আরবান মুড হয়, মানে আরবান সেটিং হয়, রাদার হচ্ছে ফিকশনাল সেটিং হইতে পারে, ইমাজিনেটিভ সেটিং হইতে পারে, রাইট? আপনারা যে গালিভার্স ট্রাভেল পড়েছেন, এটা কেন বলছি, কারণ ওর ওভার দ্য ল্যাঙ্গুয়েজ এটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে একটা মিথ্যা বলার মাধ্যম। আমাদের যদি মিথ্যা বলার প্রয়োজন না হতো, ভাষা আবিষ্কার করারও দরকার ছিল না। রাদার আমরা অন্য প্রাণীর মতো কিছু সংকেত দিয়ে বাকি কাজ করে নিতে পারতাম। সো আমাদেরকে যেহেতু বেশিরভাগ আমরা যা বলি, তার 80% কথাই যদি পড়াশোনার অর্থের বাইরে বাস্তব জীবনে আমরা যা বলি, 80% কথাই হচ্ছে মিথ্যা কথা। আমরা জানি এটা মিথ্যা কথা, ইয়েস, ইয়েট উই টেল দ্য লাইজ। অ্যান্ড এই বাস্তব প্রমাণ আপনারা নিজেরা একটি সত্যবাদী হলে বুঝতে পারবেন বিষয়টা। ভাষা আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আসল ঘটনাটাকে আড়াল করার জন্য ব্যবহার করি, এটা আমি প্রথমেই বলেছি। আহ, সেক্ষেত্রে আমরা আসলে গ্রামারে প্রচুর মুড ব্যবহার করে থাকি, বাট উই ডোন্ট নো যে হাউ ইট ওয়ার্কস। ওকে, আমি ফার্স্টে একটা মিম রেখেছি, ধরেন I was ashamed of myself when I realized that life was a costume party and I attended with my real face. সো জীবন ছিল একটা কস্টিউম পার্টি, মানে হচ্ছে সঙের উৎসব। আহ, এটা আগেও আপনাদের বলেছি যে উই হ্যাভ এ পার্সোনাল অ্যান্ড পার্সোনাল অর প্রাইভেট অর পাবলিক লাইফ। সো পার্সোনাল লাইফে সমস্ত প্রাণীর মতো আমাদের ডিজায়ার আছে। মানে আমরা বলি না ওই ছেলেটা এই খারাপ কাজ করছে, এই করছে, সেই করছে, বাট উই অল ডু দ্যাট। উই হ্যাভ দ্য সেম বেসিক নিডস অ্যান্ড আদার থিংস। কিন্তু আমরা যখন রুমের বাইরে যাই, তখন আমরা এমন একটা প্রিটেন্ড করি যে আমাদের এসব কিছুই নাই, আমরা একদম সন্ন্যাসী, কি বলা যায়, নাগা সন্ন্যাসী, জীবনে কোনো কিছুই নাই, আমরা সবচেয়ে অনেস্ট মানুষ পৃথিবীর, অ্যান্ড এভরিথিং। সো দ্যাটস দ্য রিয়েলিটি। এবং এটার কারণে এটা হচ্ছে পাবলিক লাইফ। ঠিক আছে, আপনার প্রাইভেট কোনো কিছু যদি পাবলিক লাইফে চলে আসে, তাহলে মানুষ সিসি করে, তাই না? কিন্তু সবাই কিন্তু সেম কাজটাই করে, আই মিন হোয়াট উড ইউ ডু দ্যাট? মানে সবার কিন্তু সেম ডিজায়ার আছে, সবকিছুই সেম। বাট আপনি যদি পাবলিক প্লেসে একটা মেয়ের হাত ধরে ঘোরেন, আরে বাবা রে কি একটা খারাপ কাজ করে ফেলছেন, রাইট? কিন্তু দেখেন আপনি যদি এটা প্রাইভেট কোনো প্লেস হইতো, তাহলে কিন্তু নো প্রবলেম, ইউ ক্যান ডু দ্যাট অ্যান্ড এভরিওয়ান নোজ ইট। এমন না যে কেউ জানে না, এটা সবাই জানে। ইয়েট এটা মানবে না। আপনি প্রেম করে যদি বিয়ে করতে যায় কোনো পরিবার, একদম ফার্স্টেই দেখবেন, সে যতই ডেভেলপড ফ্যামিলি হোক, ফার্স্টে যেটা করবে, আপনি যত ভালো ছেলের সাথে বা মেয়ের সাথে প্রেম করেন না কেন, আপনার পরিবার কোনো না কোনো একটা খুঁত বের করবে, না না এই ছেলে বিয়ে করা যাবে না, চয়েস খারাপ। অথচ তারা যে ছেলেগুলো, এগুলো তো আন্দাজে একটা ধরে এনে বিয়ে দিবে, তাই না? ওইটা তাদের কাছে ওকে, বাট ইট ইজ নট ওকে। এটা মেনে নেয়, কিন্তু কোনো না কোনো একটা খুঁত বের করবেই, মানে একটা কাহিনী করবেই। সি সি সি। তো এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে ওই যে তারা প্রাইভেট লাইফটাকে মনে করে যে দ্যাটস আ ব্যাড থিং। না, এক্সপেরিয়েন্স থেকে বলছি না, এটা হচ্ছে সাহিত্যেই পড়ানো হয়। এটাকে বলা হয় বাদুড় দোষ, ঠিক আছে? মানে কোনো কিছু আছে কিন্তু আমরা এটা স্বীকার করতে চাই না, ঠিক আছে? দিস ইজ দ্য রিয়েলিটি। যেসব সমাজ হচ্ছে অনগ্রসর সমাজ, আহ, সেগুলোতে এই সমস্যাগুলো থাকে আর কি। তারা সবই করে কিন্তু কিছু অ্যাডমিট করতে চায় না, হ্যাঁ। তারা এদিকে সারাদিন বলবে যে এটা করা খারাপ, ওটা করা খারাপ, কিন্তু সে সারাদিন এটাই করে। যে করে আবার সেই বলে। সো দ্যাটস দ্য রিয়েলিটি অফ দ্য সোসাইটি।
তো এই জন্য হচ্ছে যে আমরা মুড ব্যবহার করি সামটাইমস উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ বাট ইন এ ডিফারেন্ট ওয়ে, ইন এ সার্কাস্টিক ওয়ে। ঠিক আছে? যেমন গোলাম মাওলা রনির একটা টক শো আছে। টক শোতে তার গেস্ট হচ্ছে শামীম ওসমান আর সে। তো সে বলল যে আমি তো কখনো টক শোতে আসলে দাঁত ব্রাশ করি না, গোসলও করি না, কিন্তু আজকে আমি দাঁত ব্রাশও করেছি, খুব ভালো করে গোসল করে আহ কি যেন মেখে আসছে, ওই যে আতরও মেখে আসছে। কারণ হচ্ছে শামীম ওসমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারাদিন ওযু করে। তো এরকম একটা পুত পবিত্র লোকের সাথে দেখা করতে আসলে আমাকে তো অবশ্যই গোসল করেই আসতে হবে। সো দ্যাট আর সার্কাস্টিক অ্যান্ড যে এটার মধ্যে দিয়ে সে যে লেভেলের বাস দিতে পারছে, এটা কিন্তু নর্মাল ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যানট ডু দ্যাট। ওকে, সো দিস পার্সন ফ্রান্স কাফকা। এটা হচ্ছে যে মুড এই জায়গাতে ফাংশন করে যে আমরা একটা ল্যাঙ্গুয়েজকে নানাভাবেই আসলে ব্যবহার করতে পারি। আহ এটার নানা লিটারি ফরম্যাট আছে। আমরা লিটারি ডিভাইস বলি এগুলোকে। তো এই লিটারি ডিভাইস ব্যবহার করেও নানাভাবে আমরা এই ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে মানুষকে অ্যাটাক করতে পারি ইন এ সার্কাস্টিক ওয়ে। দো ইন বাংলাদেশের মানুষের আইকিউ খুবই লো, 150-তে আছে তারা। মানে বিশ্ব তালিকায় দেখলাম 150তম হয়েছে। সেই হিসেবে তারা সার্কাজম খুব কম বোঝে, আপনি সার্কাজম করলেও এটা তারা সিরিয়াসলি নিবে। ঠিক আছে? মানে তারা জীবন নিয়ে এত সিরিয়াস, হোয়াট এভার। তো গ্রামারে দুই ধরনের মুড রয়েছে, একটা হচ্ছে রিয়েলিস্ট মুড বা বাস্তব মুড, আর একটা হচ্ছে ইরিয়েলিস্ট মুড বা অবাস্তব মুড। রিয়েলিস্ট মুডের মধ্যে রয়েছে ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড। এই দুইটা হচ্ছে সবচেয়ে কমন মুড। আমরা যে বাক্যগুলো ব্যবহার করি সাধারণত, আমরা যে সেন্টেন্স ব্যবহার করি অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, এরা সবাই ইন্ডিকেটিভ মুডের অন্তর্গত। এবং আমরা টেন্সের যে স্ট্রাকচার ব্যবহার করি, টেন্সের বেসিক স্ট্রাকচার যেটা রয়েছে, সেই বেসিক স্ট্রাকচার আসলে এই রিয়েলিস্ট মুডের ক্ষেত্রে প্রযোজ্য। এটি একটি গ্রামাটিক্যাল মুড যা মূলত বাস্তব তথ্য, বিবৃতি, মতামত বা প্রশ্ন করতে ব্যবহৃত হয়। ইংরেজিতে এটি একমাত্র বাস্তব মুড, যদিও আমরা ইম্পারেটিভ মুডকেও বাস্তব মুড হিসেবে ধরি সবসময়, বাট এটাই হচ্ছে একমাত্র স্বীকৃত বাস্তব মুড। এটি সাধারণত সকল টেন্সে ব্যবহার করা হয়। তাহলে আমরা সাধারণত বাস্তব তথ্য, বিবৃতি বা মতামত বা প্রশ্ন করতে যে মুড ব্যবহার করি সেটা হচ্ছে ইংরেজিতে ইন্ডিকেটিভ মুড বলে। এবং এই ইন্ডিকেটিভ মুড হচ্ছে টেন্সের পূর্ণ স্ট্রাকচার ফলো করে। এবং সাধারণত আমরা যত বাক্য ব্যবহার করি তার বেশিরভাগই ইন্ডিকেটিভ মুডে, অর্থাৎ একটা নির্দেশনামূলক মুড থাকে যেখানে আমরা তথ্য, বিবৃতি, মতামত বা প্রশ্ন এগুলোতে ব্যবহার করে থাকি। ঠিক আছে? এটা জেনে আমার খুব একটা লাভ নেই। তারপরে যে মুডটা নিয়ে আমরা কথা বলি, দেন যেটা আছে সেটা হচ্ছে রিয়েলিস্ট মুড বা অবাস্তব মুড। অবাস্তব মুড এমন ক্রিয়ার মুড যা বাস্তবে সত্য নয় বা বাস্তবে ঘটে না, এরূপ পরিস্থিতি বা কল্পনা প্রকাশ করতে ব্যবহৃত হয়। সাধারণত আমরা কল্পনা প্রকাশ করতে বা অসত্য তথ্য, যেটা সত্য হবে না এরকম তথ্য প্রকাশ করতে আমরা ইরিয়েলিস্ট মুড বা আনরিয়েল মুড ব্যবহার করি। ঠিক আছে? যেমন আমি আনরিয়েল শামীম। সো অবাস্তব মুড এটা হচ্ছে যা সত্য নয় এবং কল্পনা করতে হয়, এমন সকল পরিস্থিতিতে আমরা এটা ব্যবহার করে থাকি। এই মুডের মধ্যে রয়েছে সাবজাংটিভ মুড এবং ইম্পারেটিভ মুড। এটি এমন মুড যা কল্পনা প্রসূত বা বাস্তবের বাইরে কিছু প্রকাশ করতে ব্যবহৃত হয়। ঠিক আছে? বাস্তবের বাইরে কিছু প্রকাশ করতে, এই বিষয়টা একদম নতুন, এই জন্য অনেকের কাছে কনফিউশন লাগতে পারে, বাট এটা অলরেডি আপনার পরিচিত এক্সাম্পলের সাথে। না, আনরিয়েল শামীম হাসান চালায় হচ্ছে আমার গার্লফ্রেন্ড। ঠিক আছে? আর আলামিনও চালায় মাঝে মধ্যে।
এটি ইঙ্গিত করে কোন পরিস্থিতি বা শর্তাবলীর উপর ভিত্তি করে কোনো কিছু ঘটতে পারে বা কোনো কিছু করার আহ্বান। সো না, তানভীর চালায় না এটা, তানভীরের এটার অ্যাক্সেস নাই, সে পেজ চালায়। এক একজন এক এক দায়িত্বে আছে, ঠিক আছে। আই উইশ আই ডিডেন্ট হ্যাভ টু গো টু ওয়ার্ক। সো আপনি যদি কোনো কিছু উইশ করেন, উইশ মানে কি ইচ্ছা প্রকাশ করা। সাধারণত কল্পনা বা ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে আমরা সাবজাংটিভ মুড ব্যবহার করি, এবং সাবজাংটিভ মুডের ফর্ম রয়েছে কয়েকটা। সাবজাংটিভ মুডের মূল ফর্মটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ, আর একটা হচ্ছে পাস্ট সাবজাংটিভ। ইংরেজিতে দুই ধরনের সাবজাংটিভ রয়েছে, অর্থাৎ সাবজাংটিভ মুডের দুইটা ফর্ম রয়েছে। দুইটা ফর্ম কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ, মানে ভার্বের বেস ফর্ম। প্রেজেন্ট সাবজাংটিভ মানে কি? ভার্বের বেস ফর্ম। সো সাপোজ আপনি যদি বলেন যে যদি আমি অমুক হতাম, বা আমি যদি রাজা হই, বা আমি যদি মিনিস্টার হই, তাহলে আমি এরকম লিখতে পারি ইফ আই বি এ কিং, নট ইফ আই এম এ কিং। বুঝতে হবে আবার যে আমরা যদি উইশ ইচ্ছা প্রকাশ করি বা কল্পনা করি, ইমাজিন করি, যেটা হওয়ার সম্ভাবনা আছে কিংবা নেই, তাহলে আমরা দুই ধরনের সাবজাংটিভ ব্যবহার করি। আমরা সাধারণত একটার সাথে পরিচিত, কিন্তু আপনাকে দুইটাই জানতে হবে। ইংরেজিতে দুই ধরনের সাবজাংটিভ ফর্ম রয়েছে, একটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ, একটা কি পাস্ট সাবজাংটিভ। এবং প্রেজেন্ট সাবজাংটিভ মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। প্রেজেন্ট সাবজাংটিভ মানে কি? প্রেজেন্ট সাবজাংটিভ মানে কি? ভার্ব বেস ফর্ম। সো মূল নিয়মটা হচ্ছে যে ইফ আই অ্যাম না লিখে আপনি ইফ আই বি লিখতে পারেন, কারণ ইফের পরে আমরা সাবজাংটিভ মুড ব্যবহার করি। কিন্তু আধুনিক ইংরেজিতে সাবজাংটিভ মুডকে কিছু জায়গাতে অ্যাভয়েড করা যায়, যেমন প্রেজেন্ট সাবজাংটিভ কিছু সময় অ্যাভয়েড করা যায়, বাট ইট ইজ বেটার টু ইউজ ইন ফর্মাল রাইটিং। সাবজাংটিভে কিন্তু সাধারণ স্টাইলে চলবে না, সাবজাংটিভে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। তাহলে ভার্বের বেস ফর্ম কোথায় ব্যবহৃত হবে? প্রেজেন্ট সাবজাংটিভ হিসেবে। অর্থাৎ আমরা যদি বর্তমানকালে কোনো ইচ্ছা প্রকাশ করি, যে ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আমি এখনো ঠিক জানি না আমি এটা হতে পারবো কিনা, বাট যদি হই, ঠিক আছে। আর এমন কোনো ইচ্ছা যদি প্রকাশ করি যে ইচ্ছা বাস্তবে কখনো পূরণ হওয়া সম্ভব নয়, এটা আমরা জানি, তাহলে আমরা পাস্ট সাবজাংটিভ ব্যবহার করি। এবং পাস্ট সাবজাংটিভের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্মই হচ্ছে পাস্ট সাবজাংটিভ। কিন্তু দেখেন, সাবজাংটিভে বি ভার্বের একটা মাত্র ফর্ম রয়েছে। বি পাস্ট সাবজাংটিভ ব্যবহার করলে এটা হচ্ছে ওয়্যার হয়। কি হয়? ওয়্যার। অর্থাৎ বি ভার্বের পাস্ট সাবজাংটিভ হচ্ছে ওয়্যার। এই জিনিসটা একটু ভালো করে দেখবেন। এখানে আমরা কি ব্যবহার করেছি? ইউ বি, তাই না? আই বি, উই বি, ইউ বি, মানে আই এর সাথেও বি বসে, উ এর সাথেও বি বসে, ইউ এর সাথেও বি বসে, হি এর সাথেও বি বসে, দে এর সাথেও বি বসে। কোথায়? ইফ হি বি এ বার্ড। ঠিক আছে, আমরা যদি প্রেজেন্ট সাবজাংটিভ ব্যবহার করি আর কি, তাহলে এই বি ভার্বের পাস্ট সাবজাংটিভ কি? দেখেন, আই ওয়্যার, উই ওয়্যার, ইউ ওয়্যার, হি ওয়্যার, দে ওয়্যার। অর্থাৎ বি ভার্বের একটাই মাত্র ফর্ম আছে সাবজাংটিভে, বি আর ওয়্যার। কি আছে? এই জন্য অনেকে বলে স্যার আমরা কেন ওয়াজ ব্যবহার করলে কি সমস্যা, ইফ আই ওয়াজ এ কিং, কি সমস্যা? কিন্তু সাবজাংটিভের ভেতরে তো ওয়াজ নাই। বুঝতে পেরেছি? তার মানে বি ভার্বের পাস্ট সাবজাংটিভ হচ্ছে ওয়্যার, একটা মাত্র ফর্ম আছে, ওয়ানলি ওয়ান ফর্ম। তাহলে বি ভার্বের প্রেজেন্ট সাবজাংটিভ কি? অনলি বি, এম ইজ দ্যাট সেখানে নাই। আর পাস্ট সাবজাংটিভ কি? পাস্ট সাবজাংটিভ হচ্ছে অনলি ওয়্যার।
আর অন্য সকল ভার্বের ক্ষেত্রে কি হবে? অন্য সকল ভার্বের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম, স্পিক, স্পোক। এম আই ক্লিয়ার? তাহলে বি ভার্বের একমাত্র পাস্ট সাবজেক্টিভ কি? ওয়্যার। এটা মনে রাখতে হবে। যখনই কোনো ইচ্ছা প্রকাশ করবে, সাথে সাথে বি ভার্ব হয়ে যাবে ওয়্যার। কখনোই ওয়াজ লেখা যাবে না, অন্য কিছু লেখা যাবে না। অনলি ওয়ান ফর্ম, দ্যাট ইজ ওয়্যার ইন পাস্ট সাবজাংটিভ। আর যদি প্রেজেন্ট সাবজাংটিভে ব্যবহার করেন, অনলি বি। ঠিক আছে? অনলি বি আর ভার্বের কি ফর্ম? বেস ফর্ম। এবার দেখেন এই সাবজাংটিভ মুড আসলে কোথায় ব্যবহৃত হয়। সাবজাংটিভ মুড ব্যবহৃত হয় আকাঙ্ক্ষা, বিশ্বাস, অভিপ্রায়। অভিপ্রায় মানে উদ্দেশ্য বা দ্বিধা প্রকাশ করতে। আকাঙ্ক্ষা মানে ডিজায়ার, আমি একটু আগেই বলছিলাম এটা নিয়ে। ইচ্ছা, বিশ্বাস, দ্বিধা, পারপাজ আর কি এক ধরনের। এটি প্রধানত আনুষ্ঠানিক ইংরেজিতে ব্যবহৃত হয়, অর্থাৎ ফর্মাল ইংরেজিতে ব্যবহৃত হয়। এখনকার ইংরেজিতে বসে না, বাট পরীক্ষাতে পড়ে আর কি। ব্যাংকের এক্সামে আপনারা দেখবেন যে মাঝে মধ্যে এটা থেকে কোশ্চেন আসে। ব্যাংকে আবার অ্যাডমিশন টেস্টে তো আসেই। বিশ্বাস বা আশা প্রকাশ করতে আমরা প্রেজেন্ট সাবজাংটিভ ব্যবহার করি। এখন আমরা গড ব্লেস ইউ কেন ব্যবহার করেছি, গড ব্লেসেস কেন ব্যবহার করি নাই? কারণ হচ্ছে আমরা যখন ইচ্ছা প্রকাশ করেছি, আশা প্রকাশ করেছি, দোয়া প্রদান করেছি। আচ্ছা, এখানে প্রার্থনা লিখে দিলে আরো ভালো হতো, এটাও লিখে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনারা যেটাকে অপটাটিভ সেন্টেন্স বলেন, ওটা মূলত আসলে প্রেজেন্ট সাবজাংটিভ থেকে তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ ইত্যাদি করে থাকি, সেটা মুডের উপর ডিপেন্ড করে, আমরা কোন মুডে ব্যবহার করছি। ঠিক আছে? এই মুডের উপর ডিপেন্ড করে সেন্টেন্সকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে কোনো প্রার্থনা, আকাঙ্ক্ষা, বিশ্বাস, অভিপ্রায় ইত্যাদি প্রকাশ করতে আমরা সাবজাংটিভ ব্যবহার করি। সাবজাংটিভ মানে কি? ভার্বের বেস ফর্ম। কোনোভাবে এস বাই এস তো যুক্ত হওয়ার প্রশ্নই ওঠে না। তো গড ব্লেস ইউ এখানে কেন ব্লেসেস হয় নাই? কারণ হচ্ছে এটা সাবজাংটিভ মুড। বুঝতে পেরেছি কেন এস বাই এস যুক্ত হয় নাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও? তার মানে আমরা শুধু একটা সাবজাংটিভ দেখি বইয়ে, কিন্তু সাবজাংটিভ কিন্তু দুইটা, একটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ আর একটা কি? পাস্ট সাবজাংটিভ। তো সাধারণত ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে আমরা প্রেজেন্ট সাবজাংটিভ ব্যবহার করি। গড সেভ দ্য কিং। তো দেখেন আবার গড সেভ দ্য কিং, এখানে আমরা উইশ প্রদান করেছি, অর্থাৎ মানুষকে প্রার্থনা করেছি। এই জন্য আমরা এখানে প্রেজেন্ট সাবজাংটিভ ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। হেভেন হেল্প আস। ধরেন আপনাকে কেউ যদি বলে যে হি গো টু স্কুল, এই বাক্য সঠিক কিনা? আমরা তো সবাই বলবো ভুল, তাই না? সঠিক না ভুল এটা? কেন ভুল? এটা তো সঠিক হবে। এটা যদি আপনি প্রেজেন্ট সাবজাংটিভ হিসেবে ব্যবহার করেন, সঠিক হবে না কেন? সুমায়না, সুমায়া জাবিন এত সময় কি বুঝালাম যে হি গো টু স্কুল, এটা সঠিক হবে কিনা? এস না, এটা তো আমরা দেখতে পাচ্ছি। এটাও কিন্তু সঠিক বাক্য হওয়ার কথা। ঠিক আছে? আমরা চাই সে স্কুলে যাক, তাহলে বা আই সাজেস্ট দ্যাট হি গো টু স্কুল, তখন আর গোজ হবে না। বুঝে গেল? সো আমরা যদি প্রেজেন্ট সাবজাংটিভ এটা ব্যবহার করি, তাহলে কিন্তু এই বাক্য কারেক্ট। আই মিন উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমরা কোন কনটেক্সটে ব্যবহার করছি, তখন মিনিং এর পরিবর্তন ঘটবে। হি গো টু স্কুল মানে হচ্ছে আমি চাই সে স্কুলে যাক। খুব ইন্টারেস্টিং। বাট এটা আবার পরীক্ষার হলে লিখেন না, কারণ যেহেতু কনটেক্সটে এটা প্রেজেন্ট সাবজাংটিভ হিসেবে ব্যবহার করা হয় নাই। যদি হয় তাহলে লিখতে হবে। কোথায় দিয়ে হবে?
সে বুঝলাম রুকায়া আপু, আপনার বাক্য সঠিক, কিন্তু সে প্রাইম মিনিস্টার হওয়ার পরে ঢাকা ভার্সিটিতে কেন টাকা দান করবে? স্কুলের আগে দিবসে নাকি? স্কুলের আগে কখন দিবসে? মানে মানুষের কেন টাকা কামড় দিবে যে সে ঢাকা ভার্সিটিতে দান করতে যাবে? আশ্চর্য ঘটনা। এটা আমি মানলাম না। প্রাইম মিনিস্টার হওয়ার পরে কেউ ঢাকা ভার্সিটিতে টাকা দান করে নাই। আমি হইলে ভাই আমি একটা লন্ডনে সুন্দর একটা বাড়ি কিনবো, ফ্রান্সে একটা কিনবো, তারপর অনেকগুলো প্রেম করবো, এক এক গার্লফ্রেন্ড এক এক বাড়িতে থাকবে, এই আর কি। আচ্ছা, স্কুলের আগে দিবসের কখন? যখন স্কুলে কেউ পড়তে যায় না, এটা আমি পড়িয়েছি না আপনাদেরকে? তো রেকর্ড হচ্ছে তো, কি হয়েছে? আমি বলতে পারি না এগুলো নাকি? না খারাপ কিছু বলছি? আজকে ক্লাসই তো মুডের উপরে, এই জন্য তো বললাম। যাই হোক, ফর্মাল ইংলিশে আমরা প্রেজেন্ট সাবজাংটিভ ব্যবহার করি। ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে দ্বিতীয় কোনো ভার্ব থাকলে ইংরেজিতে, আরে না, এটা আমি মজা করে কেন বললাম? বাংলাদেশে একজন দুর্নীতিবাজ ছিল, তার নাম পিকে হালদার, কেউ চিনেন তাকে? পিকে হালদারকে কেউ চিনেন? পিকে হালদারে চেনে না মানে দেশে কি করে থাকবে? এই জন্য তো বলি যে বই পড়ে কোনো লাভ হয়েছে জীবনে? পিকে হালদার হচ্ছে যে 5,000 কোটি টাকা দুর্নীতি করছে, এখন এই টাকাগুলো সে কি করছে? টাকাগুলো কি করছে সে? সে চিরকুমার, তো টাকা কি করবে সে? সে টাকাগুলো তার 13টা গার্লফ্রেন্ডে পাঠায় দিচ্ছে তাদের অ্যাকাউন্টে, ঠিক আছে? টাকা তাদেরকে সব তাদের নামে দিয়ে দিছে, এখন কি করবে সরকার? কার থেকে উদ্ধার করবে এই টাকা? তো ওর এক্সাম্পলটা মাথায় রাখতে হবে আপনার, ওইটা মনে করেই বললাম আর কি। ওকে, ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো প্রেজেন্ট সাবজাংটিভে ব্যবহৃত হয়, অর্থাৎ এদের পরে দ্বিতীয় কোনো ভার্ব যদি ব্যবহৃত হয়, এদের পরে কি ব্যবহৃত হয়? দ্বিতীয় কোনো ভার্ব যদি ব্যবহৃত হয় তাহলে সেই ভার্বটাকে প্রেজেন্ট সাবজাংটিভে লিখতে হয়। ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে দ্বিতীয় কোনো ভার্ব ব্যবহার করলে দ্বিতীয় ভার্বটাকে প্রেজেন্ট সাবজাংটিভে ব্যবহার করতে হয়। এবং মনে রাখতে হবে প্রেজেন্ট সাবজাংটিভের প্যাসিভ ভয়েস হচ্ছে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? প্রেজেন্ট সাবজাংটিভের প্যাসিভ ভয়েস হচ্ছে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট সাবজাংটিভের প্যাসিভ ভয়েস হচ্ছে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, মনে থাকবে? ওকে, তাহলে দেখেন আই মুভ দ্যাট, তাহলে মুভ ভার্বটা যদি থাকে এর পরবর্তী বাক্যে সাবজাংটিভ মুড ব্যবহৃত হবে। মুভ মানে হচ্ছে প্রস্তাব করা। তো যে সকল ভার্বের মধ্য দিয়ে এই ইচ্ছা, উদ্দেশ্য, প্রতিজ্ঞা বা সিদ্ধান্ত প্রকাশ করা বোঝায় সেখানে প্রেজেন্ট সাবজাংটিভ ব্যবহৃত হয়। যার কারণে মুভ ভার্ব মানে কিন্তু সরানো না, মুভ মানে হচ্ছে একটা মুভ নেয়া। আমরা বলি না একটা সঠিক মুভ নিছে, তো মুভ মানে হচ্ছে প্রস্তাব করা। আই মুভ দ্যাট মিস্টার গুপ্ত বি অ্যাপয়েন্টেড চেয়ারম্যান, তাহলে এটা হচ্ছে ইচ্ছা প্রকাশ করা বুঝিয়েছে, যার কারণে পরবর্তী বাক্যে যে প্রেজেন্ট সাবজাংটিভের প্যাসিভ ভয়েস ব্যবহৃত হয়েছে। কারণ কি? কারণ অ্যাপয়েন্টমেন্ট তো আর নিজে নিজে হবে না, সো এটা প্যাসিভ ভয়েস ছিল। প্যাসিভ ভয়েস কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনারা জানেন, যে সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক দেখতে হয়। যেহেতু এখানে সম্পর্কটা প্যাসিভ ছিল, এই জন্য আমরা বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি, বি অ্যাপয়েন্টেড, অর্থাৎ প্রেজেন্ট সাবজাংটিভেরও প্যাসিভ ভয়েস আছে। সো প্রেজেন্ট সাবজাংটিভের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? ওকে, দেন আমাদের সবচেয়ে বিখ্যাত সাবজাংটিভ, বাকিগুলোর ভার্বের তালিকা আমি নিচে দিয়েছি। নিচের ভার্বগুলো দ্যাটের আগে ব্যবহৃত হলে এবং দ্যাটের পর ভার্বের বেস ফর্ম যুক্ত বাক্যগুলো সাধারণত গুরুত্ব প্রকাশ করে থাকে, সাধারণত ইচ্ছা, আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ করে থাকে, ঠিক আছে? সো লুক এট দ্য ভার্বস। ইচ্ছা, উদ্দেশ্য, প্রতিজ্ঞা বা সিদ্ধান্ত থাকলে এর পরে প্রেজেন্ট সাবজাংটিভ হবে। তো ভার্বগুলো কি কি? আস্ক, ডিম্যান্ড, ডিজায়ার, ইনসিস্ট, প্রেফার, প্রপোজ, রেকমেন্ড, রিকোয়েস্ট, রিকোয়ার, সাজেস্ট, আর্জ।
এই ভার্বগুলো যদি থাকে তাহলে এদের পরবর্তী বাক্যে প্রেজেন্ট সাবজাংটিভ ব্যবহৃত হবে। এম আই ক্লিয়ার? প্রেজেন্ট সাবজেক্টিভ মানে কি? ভার্বের বেস ফর্ম, এটা মনে থাকবে। সো দেখেন, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট শি উইল নট স্মোক। তাহলে ভার্বটা কি আছে? এটারও একটা ভিডিও আছে, খুব ইন্টারেস্টিং। টার্কিশ প্রেসিডেন্ট কে? টার্কিশ প্রেসিডেন্ট কে? কেউ জানে না টার্কিশ প্রেসিডেন্ট কে? টার্কির প্রেসিডেন্ট কে? হ্যাঁ, রিসেপ তায়েব এরদোয়ান। সো সে হচ্ছে ইটালির যে প্রাইম মিনিস্টার আছে, ওর নাম কি যেন, ওই মহিলাটার, মেলোনি না কি যেন নাম, ভুলে গেছি। তাকে বলতেছে যে তুমি সিগারেট খাওয়া কমায় দাও, ছেড়ে দাও সিগারেট খাওয়া। এই ভিডিওটা ভাইরাল হয়েছিল মাঝে। আহ, ট্রাম্পের আবার খুব প্রিয় ব্যক্তি এই মহিলা। সো দ্য ট্রাম্পস, সরি, রিসেপ তাইপ আর এরদোয়ান সাজেস্টেড দ্যাট শি উইল নট স্মোক। এখন এখানে ভার্বটা আছে সাজেস্ট। তো সাজেস্ট ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে সেই ভার্বটাকে কি করতে হবে? প্রেজেন্ট সাবজাংটিভ করতে হবে, ঠিক আছে? যেহেতু এটা নেগেটিভ আছে, শুধু নট বসাতে হবে, অর্থাৎ বেস ফর্মের আগে শুধু নট বসবে। সো দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট শি নট স্মোক। এক্সাম্পলগুলো ভালো করে দেখে যেতে হবে, কারণ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে এবং আপনি তো অজ্ঞান হয়ে যাবেন এবার কি ধরনের বাক্য। কারেকশনে কিন্তু এটা বারবার আসে। দেখেন, আই প্রপোজ দ্যাট, তাহলে এখানে ভার্বটা আছে প্রপোজ, সুতরাং এখানে বেস ফর্ম হবে, অর্থাৎ প্রেজেন্ট সাবজাংটিভ হবে। ঠিক আছে? আবার রেকমেন্ডেড আমরা একটু আগে দেখলাম। একটু আগে আমরা দেখলাম যে রেকমেন্ড থাকলে তার পরবর্তী ভার্বটা কি হবে? বেস ফর্ম হবে। দ্য ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার রিকমেন্ডেড দ্যাট শি স্টাডিড মোর ইংলিশ বিফোর এনরোলিং অ্যাট দ্য ইউনিভার্সিটি। সো দেখেন, এখানে স্টাডিড আপনার কাছে দেখে সঠিক মনে হতে পারে, কিন্তু বলেছি যে রেকমেন্ড ভার্বটা যদি থাকে তাহলে এর পরবর্তী যে ভার্বটা হবে সেটা প্রেজেন্ট সাবজাংটিভে লিখতে হবে। শি ইনসিস্টেড দ্যাট দে উড গিভ হার আ রিসিপ্ট। দেখেন, উড গিভ আছে এখানে। কার ভিডিও অন? রাস্তায় চলতেছে নাকি? বাবারে, হাঁটতে হাঁটতে ক্লাস করতেছে, কি ডেডিকেশন! শি ইনসিস্টেড দ্যাট দে গিভ হার রিসিপ্ট। দেখেন, আমরা ইনসিস্ট ভার্ব ব্যবহার করেছি, এই জন্য আমাদের পরবর্তী যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ করা লাগছে। তার মানে আমাদের কাজটা হচ্ছে এই তালিকাটা মনে রাখা। এটা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে। তো যেহেতু প্রশ্ন আসে আমাদেরকে তো জানতেই হবে, নাকি? এবং এই ভার্বগুলো থেকে যে নাউনগুলো তৈরি হয়, সেম ভার্ব, হ্যাঁ, এই ভার্বগুলো যে নাউন ফর্ম রয়েছে সেই নাউন ফর্মগুলো যদি ব্যবহৃত হয় এবং তাদের পরে দ্যাট থাকে, অর্থাৎ একই, এদের পরে যদি নাউন ফর্ম থাকে, যেমন রিকমেন্ডেড নাউন কি? রিকমেন্ডেশন। ইনসিস্টেন্ট নাউন হচ্ছে ইনসিস্টেন্স। প্রপোজের নাউন নাউন হচ্ছে প্রপোজাল। রিকোয়ারের নাউন হচ্ছে রিকোয়ারমেন্ট। এই শব্দগুলো যদি থাকে এদের পরেও সেই একই নিয়ম। এদের পরেও কি? এদের পরেও প্রেজেন্ট সাবজাংটিভ ব্যবহৃত হবে। অর্থাৎ যে ভার্বগুলোর জন্য প্রেজেন্ট সাবজাংটিভ ব্যবহৃত হয় ওই ভার্বগুলোর নাউন ফর্ম থাকলেও, ওই ভার্বগুলোর নাউন ফর্ম থাকলেও আমরা প্রেজেন্ট সাবজাংটিভ ব্যবহার করব। এবং ওইগুলোর অ্যাডজেক্টিভ ফর্ম থাকলেও, ইংরেজিতে কয়েকটা শব্দ আছে যেগুলো অ্যাডজেক্টিভ এবং এদের পরেও আমরা
এদের পরে আমরা কি ব্যবহার করি? সাবজাংটিভ ফর্ম ব্যবহার করি। ওকে, কি কি? এসেনশিয়াল, ইম্পারেটিভ, ইম্পর্ট্যান্ট, নেসেসারি। এই যে চারটি বিখ্যাত অ্যাডজেক্টিভ রয়েছে, এই চারটি অ্যাডজেক্টিভের পরে আমরা সব সময় প্রেজেন্ট সাবজাংটিভ ব্যবহার করি। তার মানে আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে জেনে যেতে হবে পরীক্ষা হলে যে কোন কোন ভার্বের পরে সাবজাংটিভ মুড ব্যবহৃত হবে। অর্থাৎ এই ভার্বগুলো দ্বারা এক ধরনের আকাঙ্ক্ষা, ইচ্ছা প্রকাশ করা বোঝায়, ঠিক আছে, বা সাজেশন ইত্যাদি দেয়া বোঝায়। এই কারণে এই ভার্বগুলোর পরে প্রেজেন্ট সাবজাংটিভ ব্যবহার করা হয়। কথা ক্লিয়ার না, ভেজাল আছে? এবার একটা খুব ইন্টারেস্টিং সাবজাংটিভ রয়েছে, সেটা হচ্ছে অন্য অন্য প্যারালাইসিস থাকলে হবে না। বলা হয়েছে যে অ্যাডজেক্টিভ, নাউন অথবা ভার্ব থাকতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, এসেনশিয়ালি যদি থাকে এসেনশিয়ালের জায়গায়, তাহলে হবে না। তাহলে সাধারণ নিয়ম যেটা সেটাই হবে। এই ভার্বগুলো সচরাচর ইউজ করা হয় না, এইগুলো একমাত্র ভার্ব যেগুলো এখানে ব্যবহার করা হয়, একমাত্র, মানে এর বাইরে আর কোনো ভার্ব নাই। এই জন্য সবগুলো তালিকা একসাথে দেওয়া হয়েছে। ওকে, তারপরে আছে পাস্ট সাবজাংটিভ। পাস্ট সাবজাংটিভ কারা? যে সাবজাংটিভ অবাস্তব ইচ্ছা প্রকাশ করতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে পাস্ট সাবজাংটিভ। ওকে, যেমন ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিট। আমরা ইট ইজ হাই টাইমের পরে দেখবেন চেঞ্জ ব্যবহার করেছি। বিভিন্ন জায়গায় লেখা থাকে না, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা থাকলে এর পরের ভার্বটা অবশ্যই পাস্ট ফর্মে লিখতে হয়। এটা পড়েছেন না আপনারা? বিভিন্ন জায়গায় এটা থাকে, একেবারে কঠিন গ্রামার হিসেবে আর কি। কেন থাকে? কারণ ইট ইজ হাই টাইম এমন একটা আকাঙ্ক্ষা প্রকাশ করে যে আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না। অর্থাৎ এটাই শেষ সময়, উই চেঞ্জড আওয়ার হ্যাবিট, আমাদের অভ্যাস পরিবর্তনের এটাই শেষ সময়। কিন্তু বাস্তবতা হলো আমরা জানি, কি জানি আমরা, এই অভ্যাস কখনো বদলাবে না। ঠিক আছে, সো ইট ইজ হাই টাইম মানে হচ্ছে যে আমরা জানি এই অভ্যাস বদলাবে না, তাও আমরা বলছি আর কি। তাহলে এটা হচ্ছে অবাস্তবতা, যেটা কখনো সম্ভব নয়। বুঝাতে পেরেছি? তাহলে ইট ইজ হাই টাইম দ্বারা এমন ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ পায় যে আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না। যেমন আমাদের পড়তে বসার আকাঙ্ক্ষা কখনো পূরণ হয় না। আজকে পড়তে বসবো, না সকালবেলা পড়তে বসবো, না আরেকটু পরে, এখন একটু মোবাইলটা চাপি, এই যে রিলস দেখতে দেখতে দেখবেন রাত পার হয়ে গেছে। সো ইট ইজ হাই টাইম উই স্টাডিড, এই স্টাডি আর কখনো আসে নাই। তো যখন ইট ইজ হাই টাইম ব্যবহার করা হয় তখন এমন একটা ইচ্ছা প্রকাশ করে যে ইচ্ছা কখনো পূরণ হবে না। ইন্টারেস্টিং না? কিন্তু আমরা যখন অনুবাদ করি মনে হয় যে না, আমরা মনে হয় অভ্যাস বদলানোর জন্য এটা বলছি। যদি আমরা অভ্যাস বদলানোর জন্য বলি তাহলে বলতে হবে উই শুড চেঞ্জ আওয়ার হ্যাবিট। তাও এখানে মজা আছে, আপনারা জানেন যে শুড মানে কি? এমন ঔচিত্য যেটা কখনো পূর্ণ করা হবে না। তাহলে বলতে হবে উই মাস্ট চেঞ্জ আওয়ার হ্যাবিট, রাইট? যদি বাস্তবে পরিবর্তন করতে চান, বাট ইট ইজ হাই টাইম মানে হচ্ছে যে আমাদের পরিবর্তন করা দরকার, কিন্তু আমরা জানি যে এটা পাল্টাবে না। ঠিক আছে, এটি এমন একটি মুড যা ব্যবহৃত হয় অবাস্তবতা বা কল্পনা প্রকাশ করার জন্য। এর মাধ্যমে কোনো অসত্য বা অসম্ভব পরিস্থিতি জানানো হয়। ঠিক আছে, এই মুডের কিছু সাধারণ ব্যবহার রয়েছে, যেমন ইফ আই ওয়াজ এ কিং, আই ওয়াজ হবে ইফ আই ওয়ার আ কিং, রাইট? তার মানে আমি তো কখনো রাজা হইতে পারবো না। বাস্তব যেটা সেটা হচ্ছে আমি কখনো রাজা হইতে পারবো না। একটা সেই বুড়ার ভিডিও আছে না, তাকে জিজ্ঞেস করে আপনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে কি করবেন, বুড়া কি বলে? কি প্রশ্ন করেন এগুলা, আমি কেন প্রধানমন্ত্রী হতে যাব? মনে আছে? কারণ লোকটা আসলে বাস্তবতা বুঝছে যে সে কখনো রাজা হইতে পারবে না। তাহলে এটি এমন পরিস্থিতি বুঝায়
যা বাস্তবে সম্ভব নয় বা জাস্ট ইমাজিন করা হচ্ছে, বাট ইট ইজ নট পসিবল। সো দেখেন, এটি উইশের পরে ব্যবহৃত হয়। যেমন আমরা বলি আই উইশ আই নু হিজ নেম, আর আই নিউ হিজ নেম। আরে আমি যদি তার নামটা জানতে পারতাম, তাই না? ধরেন স্কুলের কোনো অনুষ্ঠানে গেছেন 16ই ডিসেম্বরের, বিভিন্ন জায়গা থেকে লোকজন দেখতে আসে না, সেখানে যে এক রমণী আপনার ভালো লেগেছে কিন্তু নামটা আর জানা হলো না আপনার, তো আপনি বন্ধুরে বলছেন, ইস, আই উইশ আই নু হার নেম। ঠিক আছে, কিন্তু বাস্তবতা কি? নাম তো আপনি জানেন না। তাহলে বাস্তবতার বিপরীত কোনো কিছু প্রকাশ করলে আমরা পাস্ট সাবজাংটিভ ব্যবহার করি। আর পাস্ট সাবজাংটিভ মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু বি এর ক্ষেত্রে ওয়্যার। অর্থাৎ একটাই সাবজাংটিভ ফর্ম রয়েছে বি ভার্বের, সেটা হচ্ছে ওয়্যার। আর কোনো ফর্ম নেই, যার কারণে আমরা ব্যবহার করি না। ঠিক আছে? আই উইশ আই ওয়ার এ মিলিয়নার। তো দেখেন, এখানে ওয়্যার ব্যবহার করা হয়েছে কারণ সাবজাংটিভ মুডে সব ক্ষেত্রেই ওয়্যার ব্যবহৃত হয়। এই যে শোয়েব ভাইয়ের কথাও বলা হলো না, শি উইশে দ্য কার বিলং টু ইউ। সে সে চায় গাড়িটা তোমার হোক। সে চাইতো গাড়িটা তোমার হোক, কিন্তু বাস্তবে তোমার হয় নাই। সো এটি বর্তমানকালে এমন পরিস্থিতি জানাতে ব্যবহৃত হয় যা অবাস্তব বা অসত্য। মনে রাখবেন, ইফের পরে যদি আমরা পাস্ট সাবজাংটিভ ব্যবহার করি, তাহলে এটি বর্তমানকালের কোনো ইচ্ছা প্রকাশ পায়। দেখেন, আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার, আমি ইচ্ছাটা কখন করছি? বর্তমানকালে। অর্থাৎ ইফের পরে যদি আমরা পাস্ট সাবজাংটিভ ব্যবহার করি, এটা বর্তমানের ইচ্ছা প্রকাশ পায়, যে ইচ্ছা কখনো পূরণ সম্ভব নয়। কি বলেছি? ইফের সাথে যদি আমরা পাস্ট সাবজাংটিভ ব্যবহার করি, তাহলে এটি বর্তমানের ইচ্ছা প্রকাশ পায়, কিন্তু বাক্য দেখে মনে হবে এটা পাস্ট সিম্পল টেন্স, কিন্তু অর্থ করলে দেখা যাবে এটা বর্তমানে দাঁড়িয়ে এমন কোনো ইচ্ছা করা হচ্ছে যেটা আসলে পূরণ হওয়া সম্ভব নয়। ঠিক আছে? অর্থাৎ আমরা এটাকে বলি কন্ট্রারি টু দ্য রিয়েলিটি ইন প্রেজেন্ট, অর্থাৎ বর্তমান সময়ের বাস্তবতার বিপরীতে দাঁড়িয়ে কোনো কিছু বলা। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, কিন্তু এটা তো বাস্তবে পসিবল না। বা আমি যদি তোমার জায়গায় থাকতাম, আই শুডন্ট ডু দ্যাট, বাট আমি তো তোমার জায়গায় কখনো যেতে পারবো না। বুঝাতে পেরেছি? তাহলে এটা হচ্ছে বর্তমানকালে এমন কোনো পরিস্থিতি বুঝাবে যে অসত্য বা অসম্ভব বা কখনো সম্ভব নয়, কিন্তু এটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বলা হচ্ছে। বাক্য দেখে মনে হবে এটা পাস্ট সিম্পল টেন্স, বাট এটা অর্থ দিবে এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের, অর্থাৎ প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে এটা বলা হয়। ইফ উই স্টার্টেড নাও উই উড বি ইন টাইম, যদি আমরা এখন শুরু করি তবে সময় মতো পৌঁছাতে পারবো। দেখেন, একটু বাংলা বাক্যের দিকে তাকান, এটা প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে বাংলাতে। ইফ উই স্টার্টেড নাও, আমরা যদি এখন শুরু করি তাহলে উই উড বি ইন টাইম, বাট আনফর্চুনেটলি আমরা এখন শুরু করব না, কারণ আমাদের পকেটে টাকা নেই। আমরা অনেক বিজনেস আইডিয়া করি না, বন্ধুর সাথে ডিল করি যে একদিন এই হবে সেই হবে, এই করব সেই করব, কিন্তু পকেটে তো টাকা নাই, তো আর করা হচ্ছে না। এখন যদি শুরু করতে পারতাম ব্যবসাটা, তাহলে কি না কি হতো, কিন্তু ব্যবসা তো আর শুরু করে হলো না। ঠিক আছে? দেন আমরা অ্যাজ ইফ অ্যাজ দো, আমরা এটাও পড়েছি যে অ্যাজ ইফ অ্যাজ দোর পরে আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করি, কিন্তু বাস্তবতা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দোর পরে আমরা, যেহেতু এটা কন্ট্রারি টু ফ্যাক্ট, অর্থাৎ বাস্তবতার বিপরীত অবস্থা প্রকাশ পায়, তাই এখানে আমরা আসলে পাস্ট সিম্পল টেন্স নয়, বরং আমরা পাস্ট সাবজাংটিভ ব্যবহার করি। কিন্তু দেখতে পাস্ট সিম্পলের মতোই, যেহেতু একই স্ট্রাকচার, রাইট? হি অর্ডার্স মি অ্যাবাউট অ্যাজ ইফ আই ওয়ার হিজ ওয়াইফ। হাই হাই রে, হি অর্ডার্স মি অ্যাবাউট অ্যাজ ইফ আই ওয়ার হিজ ওয়াইফ, কিন্তু বাস্তবে কি? বাস্তবে লেখা আছে,
হি ওয়াক্স অ্যাজ ইফ অর অ্যাজ দো হি ওয়্যার ড্রাঙ্ক। সে এমন ভাবে হাঁটে যেন সে কি ড্রাঙ্ক আর কি, বাংলা হচ্ছে মত্ত। কি সুন্দর শব্দ। সে মাতাল আর কি, সে এমন ভাবে হাঁটছে সে যেন মাতাল, কিন্তু বাস্তবে সে মাতাল নয়। আমরা এই কাউকে দেখলে মনে হয় না যে এরকম বলে, এই তোকে দেখে তো গাঁজাখোর মতো লাগছে, বাট বাস্তবে তো আর গাঁজা খায় নাই, বাট পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে সে খুব ডিপ্রেশনে আছে, তো আমরা এটা মজা করে বলি না। সো দিস ইজ অ্যাজ ইফ অ্যাজ দো, মানে বাস্তবে সে এরকম নয়। দেন ইট ইজ টাইম অ্যান্ড ইট ইজ হাই টাইমের পরে আমরা পাস্ট সাবজাংটিভ ব্যবহার করি। সো ইট ইজ টাইম অ্যান্ড ইট ইজ হাই টাইমের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে, আর বি ভার্ব থাকলে কি হবে, ওয়্যার হবে। ঠিক আছে, দেখেন উড রাদারের পরে যদি দ্বিতীয় কোনো সাবজেক্ট থাকে, অর্থাৎ উড রাদার মানে কি, বরং। ঠিক আছে, আই উড রাদার গো দেয়ার দেন অর টু। সো উড রাদার সাধারণত কোনো কিছু পছন্দ করতে ব্যবহৃত হয়, কিন্তু উড রাদারের দুই পাশে যদি দুইটা আলাদা সাবজেক্ট থাকে, কি বলেছি, দুই পাশে দুটি আলাদা সাবজেক্ট, একটা মাত্র সাবজেক্ট থাকলে প্রেজেন্ট ফর্মে ভার্বটা বসে, উড রাদার তখন মডেল হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ উড প্লাস অ্যাডভার্ব হিসেবে রাদার ব্যবহৃত হয়। আই উড গো দেয়ার, সাপোজ আই উড রাদার গো দেয়ার, একই। কিন্তু দুই পাশে দুই সাবজেক্ট থাকলে, এটাও পরীক্ষায় এসেছে, উড রাদারের পরে দুই পাশে যদি দুইটা সাবজেক্ট থাকে, তাহলে এমন একটা ইচ্ছা প্রকাশ পায় যে ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দেওয়া হয়। অর্থাৎ আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে। ঠিক আছে, এটা গান আছে। সো আমি চাই তুমি এটা করো, আমরা বলি না, অর্থাৎ একজনের ইচ্ছা আর একজনের উপর চাপানো বুঝাতে উড রাদারের পরে পাস্ট সাবজাংটিভ ব্যবহৃত হয়। আই উড রাদার ইউ ওয়েন বাই ইয়ার, আপনি এটা খুব কম দেখছেন, বাট এটা কিন্তু ক্লিফস্টোফেলেও আছে, এবং এটা পরীক্ষাতে আসে মাঝে মাঝে, কঠিন প্রশ্ন হলে এই ধরনের প্রশ্ন অনেকবার এসেছে। আই উড রাদার ইউ ওয়েন বাই ইয়ার সবচেয়ে বেশি আসে ব্যাংকে আসলে, আহ, এই ব্যাংকের প্রশ্নেই মজা বেশি। সো আই উড রাদার ইউ ওয়েন বাই ইয়ার, দেখেন দুই পাশে দুইটা সাবজেক্ট আছে না, আই অ্যান্ড ইউ, দুইটা আলাদা সাবজেক্ট। তাহলে উড রাদারের পরে যদি আলাদা একটা সাবজেক্ট থাকে, তাহলে মনে রাখতে হবে পরে যে ভার্বটা হবে সেই ভার্বটা পাস্ট সাবজাংটিভ হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে। আর বি ভার্ব বলে কি হবে, ওয়্যার হবে। সো দে উড রাদার ইউ পেইড দেম বাই চেক, দে এবং ইউ, তার মানে পরের ভার্বটা হবে পাস্ট সাবজাংটিভে। এর মানে কি, ইয়েস, আই উড রাদার ইউ ডিড ইট, এটার অর্থ কিন্তু ফিউচার টেন্সে, আমি চাই তুমি এটা করো। ঠিক আছে, কিন্তু বাক্য দেখে মনে হচ্ছে এটা পাস্ট সিম্পল টেন্স, বাট উড রাদার ব্যবহার করলে ভবিষ্যতের কোনো পছন্দ বা অগ্রাধিকার কারোর উপর চাপিয়ে দেওয়া বোঝায়। আমি চাই তুমি সেখানে থাকো, ঠিক আছে, তাহলে কি হবে, আই উড রাদার Would rather you you ইউ ওয়্যার stayed yours. অর দেয়ার, ঠিক আছে, সেখানে থাকো। বুঝতে পেরেছি। এবার বাক্য থেকে আপনার অনুবাদ করতে গেলে এরকম বাক্য যদি দেয় অনুবাদ করতে, সবগুলো উল্টে পড়ে যাবে যে কি অনুবাদ করব। বাট এরকম হচ্ছে, আমি চাই তুমি এটা করো, ঠিক আছে, আমি চাই তারা এটা করুক, তারা চায় তুমি এটা করো, এরকম। অর্থাৎ একজনের ইচ্ছা পছন্দ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া বোঝাতে আমরা পাস্ট সাবজাংটিভ ব্যবহার করি উড রাদারের পরে। বাট মনে রাখতে হবে যে দুই পাশে দুইটা আলাদা সাবজেক্ট থাকতে হবে। ঠিক আছে, সাধারণত যদি আলাদা সাবজেক্ট না থাকে তাহলে আমরা কি করি,
আই উড রাদার ডাই দেন ম্যারি ইউ। ঠিক আছে, বুঝাতে পেরেছি? তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয় উড রাদারের পরে, যদি দুই পাশে একই সাবজেক্ট থাকে। এম আই ক্লিয়ার? দেখেন, দুই পাশের সাবজেক্ট কিন্তু একটাই, অর্থাৎ একটা সাবজেক্ট থাকলে তখন এই নিয়ম প্রযোজ্য নয়। অনলি উড রাদারের পরে পাস্ট সাবজেক্টিভ বসবে যখন দুই পাশে দুইটা সাবজেক্ট থাকবে এবং একজনের ইচ্ছা আরেকজনের উপর চাপানো বুঝাবে। সো জাস্ট এই নিয়মটা মনে রাখলেই হবে যে দুই পাশে দুইটা যদি সাবজেক্ট থাকে উড রাদারের, তাহলে কিন্তু ভার্বের পাস্ট সাবজেক্টিভ ব্যবহৃত হবে। ওকে, কোনটা ট্রান্সলেশন কি হবে বলে তো দিয়েছি, আমি চাই তুমি এটা করো। আর এখানে বলেছে আই উড রাদার ডাই দ্যান ম্যারি ইউ, এর মানে কি? তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া ভালো। হা হা হা। ওকে, এটা হচ্ছে শাবনূরের ডায়লগ, ধরেন ডিপজলকে এই ডায়লগ দিল। সো বাংলা সিনেমার কমন ডায়লগ। ওকে, লেটস টেক এ ব্রেক and we'll be back after 10 minutes. তো তারপরে যেটা আছে সাবজাংটিভ মুডের ভেতরে আরেকটা আছে হচ্ছে ইফ। ঠিক আছে, ইফের জন্য আলাদা আলোচনা করা হয়, কারণ ইফ হচ্ছে বহুল ব্যবহৃত, শোনা যায়, ইফ হচ্ছে বহুল ব্যবহৃত একটা কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটাতে সাবজাংটিভের প্রয়োগ করা হয়। যার কারণে আমরা ইফ একই সাথে আলোচনা করেছি। বই যখন আসবে সবাই জানতে পারবেন ইনশাল্লাহ, এবং আশা করা যাচ্ছে বই মোটামুটি ভালো হবে। রাইটিং বই তো ভালো হবেই, এটা নিয়ে তো কোয়েশ্চেন করা লাগে না। কারণ হচ্ছে যে রাইটিং এ বাংলাদেশে খুব একটা বই নাই, এটা ট্রু। মানে সোলি রাইটিং পারপাজে কোনো বই নাই তেমন। আমাদের ইউনিভার্সিটি দুইটা আছে, বাট সেটাও শুধুমাত্র কোর্সের জন্য আর কি। ওকে, সো ইংরেজিতে আমরা অনেকগুলো কন্ডিশন ব্যবহার করি। কন্ডিশন কেন? কারণ হচ্ছে একটা শর্ত পূরণ হলে আরেকটা শর্ত পূরণ হবে, এরকম এক ধরনের অর্থই প্রদান করে থাকে। আগে বই আসুক, তারপর বিদেশে আমরা পাঠানোর ব্যবস্থা করব। আহ ঠিক আছে, তাহলে ইংরেজিতে অনেকগুলো বাক্য রয়েছে, যে বাক্যের ক্ষেত্রে আমরা যদি একটা ক্লজের শর্ত পূরণ হলে, না মার্কেটে হইচই পড়বে না, কারণ আমরা এরকম ইন্টেন্স মার্কেটিং করব না, কারণ আমি আমার বইকে সবসময় বেস্ট বই মনে করি না। এবং এর আগেও আমি কয়েকটা বইয়ে কাজ করেছি, আনফরচুনেটলি কোনো বই আমার কালেকশনে নাই, কারণ আমি মনে করি এগুলো আমার রুমে থাকার যোগ্যতা নাই। দ্যাটস ওয়াই এগুলোকে আমি নিজেও নিয়ে আসি না। সো আই হ্যাভ মাই ওন কনফিডেন্স অন মাইসেলফ। তো এবারে বই তো রাখতেই হবে। বক্তা যখন কোনো কাজ অথবা অবস্থা এমনভাবে প্রকাশ করে যে ইফযুক্ত ক্লসের শর্ত পূরণ হলে বাকি ক্লসটির কাজ সংগঠিত হয় বা হবে, এগুলোকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ এখানে একটা শর্তের সাপেক্ষে আরেকটা শর্ত পূরণ হয়। ঠিক আছে, তো ইংরেজিতে এরকম ধরনের তিন ধরনের কন্ডিশন আছে। সো আমরা দেখবো সেই কন্ডিশনগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এন্ড থার্ড কন্ডিশন। একটা আছে জিরো কন্ডিশন, রাইট? এগুলো আপনারা পড়েছেন আগেও, তবুও আমরা জাস্ট মিনিং এর জন্য, মানে বোঝার জন্য আমরা আরেকবার আলোচনা করব। বক্তা যখন কোনো কাজ অথবা অবস্থা এমনভাবে প্রকাশ করে যে ইফ যুক্ত ক্লসের শর্ত পূরণ হলে বাকি ক্লসটির কাজ পূরণ হবে বা সংগঠিত হবে, তাহলে তাকে রিয়েল কন্ডিশন বা ফিউচার পসিবল বলে। দেখেন, এটা হচ্ছে যে প্রেজেন্ট কন্ডিশনও বলে বিভিন্ন জায়গাতে, কিন্তু এটার অর্থ দেয় হচ্ছে ফিউচার টেন্সের। রিয়েল কন্ডিশন কিসের অর্থ দেয়? ফিউচার টেন্সের। অর্থাৎ একটা কাজ যদি হয় তাহলে ভবিষ্যতে আরেকটি কাজ হবে,
এবং এটি পূরণ হবার সম্ভাবনা আছে। অর্থাৎ আপনি যখন প্রেজেন্ট কন্ডিশনে কোনো কিছু লেখেন অথবা রিয়েল কন্ডিশনে কোনো কিছু লেখেন, তখন এটা হবার সম্ভাবনা আছে, অর্থাৎ এটা হতে পারে, মানে এটা কখনো পূরণ হতে পারে এরকম অর্থ বোঝায়। এমন কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ পায় যে আকাঙ্ক্ষা একসময় পূরণ হতে পারে। সো এটা আমরা দুইভাবে লিখতে পারি, আইদার ইন প্রেজেন্ট কন্ডিশন অর প্রেজেন্ট সাবজাংটিভ অর ইন প্রেজেন্ট সিম্পল টেন্স। কিসে লিখতে পারি আমরা? স্ট্রাকচারটা লিখে দিই। দুইভাবে লেখা যেতে পারে। একটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ অর প্রেজেন্ট সিম্পল, দুইভাবে লেখা যেতে পারে, প্লাস ফিউচার সিম্পল। আচ্ছা, ডিসকাউন্ট প্রাইস বলে কিছু থাকবে না আর কি, কারণ বই হচ্ছে কালারফুল প্রিন্ট হবে তো। সো বইয়ের দাম ধরেন একটা বই প্রিন্ট করতে 500 টাকা খরচ হইতে পারে। যদি 550 টাকা দাম হয় তাহলে বইয়ে 20 টাকার বেশি লাভ থাকবে না এরকম। সো দ্যাটস ওয়াই উই আর রিথিঙ্কিং দ্য ম্যাটার, যে বই আমরা রিটেনের বইয়ে তো অনেক ছবি থাকে আর কি, পিকচার অ্যান্ড অনেক কিছুই থাকে, তো যার কারণে এটার কালারফুল করতে হয়। দেখা যাক, আপনাদের জন্য একটা আমরা করব, প্রি অর্ডার নিব, ঠিক আছে? সো আমরা যে দামে বই প্রিন্ট করবো ওই দামে সেল দিব আপনাদের জন্য আর কি। তারপর আমরা বাইরে বিক্রি করবো আর কি, শেষে আর কি। যেহেতু আমাদের প্রায় 10,000 স্টুডেন্ট এটার ওয়েটিং লিস্টেই আছে, যারা রাইটিং এ পড়ছে এর আগে, সবাই সেই ফার্স্ট ব্যাচ থেকে বলা হচ্ছে বই আসতেছে। তো এই জন্য আমরা সবাই আগে আমাদের নিজেদের বই পূরণ করব, দেন আমরা এটা কিভাবে সেল করব কি করব না পরে চিন্তা করবো আর কি। আপাতত আমরা কোর্স বুক হিসেবেই এটা নিয়ে আসবো আর কি। ওকে, সো প্রেজেন্ট সাবজাংটিভ অ্যান্ড প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার সিম্পল, তাহলে আমরা দুই ভাবে এটা করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ দিয়ে অথবা প্রেজেন্ট সিম্পল দিয়ে, প্লাস ফিউচার সিম্পল। এটার অর্থ হচ্ছে যে এই কন্ডিশন পূরণ হতে পারে, অর্থাৎ এটি বাস্তব হতে পারে। যেমন ইফ আই হ্যাভ দ্য টাইম আই উইল গো, মানে আমি যদি সময় পাই তাহলে আমি যাব। তার মানে এটা যদি সময় পাই তাহলে আমার যাওয়ার কাজটা পূর্ণ হবে, রাইট? তাহলে এটাকে বলে রিয়েল কন্ডিশন। রিয়েল কন্ডিশনে কি হয়? ইফ প্লাস প্রেজেন্ট সাবজাংটিভ অর প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার সিম্পল। ওকে, সো ইফ আই হ্যাভ দ্য টাইম আই উইল গো, যদি এক্স এর শর্ত পূর্ণ হয় তবে ওয়াই ও শর্ত হয়। ইফ মাই হেডেক ডিসঅ্যাপিয়ার্স উই ক্যান প্লে টেনিস, তাহলে যদি আমার মাথা ব্যথা কমে যায় বা মাথা ব্যথা চলে যায় তাহলে আমরা টেনিস খেলতে পারি। এখন আমি যদি ডিসঅ্যাপিয়ার্স না লিখে ডিসঅ্যাপিয়ার লিখতাম, ভুল হতো? হতো না। অর্থাৎ ইফের সাথে আমরা ইফের সাথে আমরা কি ব্যবহার করতে পারবো? ইফের সাথে আমরা প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট সাবজাংটিভ দুইটাই ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এখন এরপরে যে কন্ডিশনটা রয়েছে সেটা হচ্ছে আনরিয়েল কন্ডিশন। আনরিয়েল কন্ডিশনটা ভালো করে বুঝতে হবে কারণ এটা সবচেয়ে জটিল। টি দ্বারা পাস্ট আনরিয়েল কন্ডিশনটি দ্বারা পাস্ট প্রেজেন্ট বা ফিউচারে এমন একটি অবস্থা প্রকাশ পায় যে অবস্থায় যদি কোনো কাজ ঘটতো তবে মূল বাক্যের কাজের পরিস্থিতি পাল্টে যেত। অর্থাৎ যদি এই কাজটা হতো তাহলে এর পরে যে বাক্যটা থাকে, অর্থাৎ মূল যে সেন্টেন্সটা থাকে, মূল সেন্টেন্স আমরা কি করে বুঝি? আমরা এটাকে প্রিন্সিপাল ক্লজ বলি। যেটার আগে কনজাংশন থাকে ওইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর কি। ধরেন ইফ মাই হেডেক ডিসঅ্যাপিয়ার্স, তাহলে এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ অধীনস্থ ক্লজ। আর যেটার আগে কোনো কনজাংশন নাই এটা হচ্ছে মূল ক্লজ। সো তাহলে মূল কাজের পরিস্থিতি পাল্টে যেত, অর্থাৎ আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেত। ধরেন আপনাকে আমি বললাম যে আমার বিয়ে, আপনাদের দাওয়াত দেওয়া হলো, তো একজন বলল যে আমার তো সময় নাই, আমার যদি সময় থাকতো তাহলে আমি যেতাম। তাহলে সে যেত কখন? কখন যেত? ফিউচারে। আই মিন এটা বাক্যটা ভালো করে পড়তে হবে। যে ধরেন অতীতকালের একটা ঘটনা যদি বলেন যে আমার যদি ওই দিন সময় থাকতো তাহলে আমি ওই দিন যেতাম, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে পাস্টে, মানে আপনি যান নাই। কিন্তু আপনাকে বর্তমানে আমি বললাম যে তুমি কি আসতে পারবা,
তো আমি বললাম যে যদি আমার সময় থাকতো আমি অবশ্যই যেতাম, আমার তো যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার তো একটা কাজ পড়ে গেছে, সেই কাজে আমার যেতে হবে। আমরা এরকম বলি না? অর্থাৎ বাক্যটা আমরা বলছি যদি আমার সময় থাকতো তাহলে আমি যেতাম, কিন্তু সেই যাওয়াটা কোন সময়ে? ফিউচার সময়ে। তাহলে আমি বলেছি প্রথমে যে আমার যদি সময় থাকে তাহলে আমি যাব, এক, তার মানে হচ্ছে আমার যাওয়ার সম্ভাবনা আছে, থাকে তাহলে আমি যাব। ঠিক আছে। তারপরে আমি বললাম যে আমার যদি সময়, কিন্তু আমার একটা কাজ পড়ে গেছে, ধরেন, তারপরে হচ্ছে যে আমার পরীক্ষা আছে, আবার তারপর ভাইবা আছে, আমি বোধহয় যেতে পারবো না। এবার দেখেন, আমার যদি সময় থাকতো তাহলে আমি যেতাম, কনটেক্সট মিলছে? তার মানে আমি ফিউচারের এমন কোনো কথা বলছি যদি সেটা বর্তমানে পূরণ হতো, অর্থাৎ আমার যদি সময় থাকতো, অর্থাৎ এই বাক্য যদি বদলে যেত, মানে সময় যদি রিয়েলি থাকতো তাহলে আমি যেতাম, তাহলে ভবিষ্যৎ পাল্টে যেত। অর্থাৎ ইফের সাথে যদি আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করি বা পাস্ট সাবজাংটিভ ব্যবহার করি, ইফের সাথে আমরা যদি কি ব্যবহার করি? পাস্ট সাবজাংটিভ ব্যবহার করি, তাহলে এটা ভবিষ্যতের অর্থ দেয়, অর্থাৎ এটা ফিউচার টেন্সের অর্থ দেয়। কিন্তু বাক্য দেখে আপনার মনে হবে এটা পাস্ট সিম্পল টেন্স। অর্থ দিবে কিসের? ফিউচার টেন্সের। একটু ভালো করে খেয়াল করুন। ধরেন, যদি আপনার বা আমার মুভি দেখতে যাওয়ার মতো সময় না থাকে, কিন্তু আমি সত্যিই যেতে চাই, তখন আমরা কি বলি? ইফ আই হ্যাড দ্য টাইম আই উড গো। ধরেন আপনি ট্যুরে যেতে চান সত্যিই, কিন্তু আপনার টাকা নাই, তাহলে হচ্ছে এটা হচ্ছে বর্তমানে চাওয়া, কিন্তু যেটা পূর্ণ হচ্ছে না। আবারও বলছি, এটা কিন্তু বর্তমানে চাওয়া, কিন্তু যেটা ভবিষ্যতে পূর্ণ হবে না। এরকম ক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশন ব্যবহার করি, যদিও বাক্যটা দেখতে পাস্ট সিম্পল টেন্স, কিন্তু অর্থ দিবে ফিউচার টেন্সের। কিরকম? কারণ আমরা যখন ইংরেজি বলবো আমাদের মনে রাখতে হবে যে আমার যদি সময় থাকতো আমি অবশ্যই যেতাম। ধরুন আপনাকে আমি বললাম যে আপনি অমুক কাজে একটু এই কাজটা করে দিয়েন, তো আপনি তখন কি বললেন? ভাই এটা আমার হাতে নেই, আমার হাতে যদি থাকতো আমি করে দিতাম। এরকম বলি না আমরা? বলি কিনা? আমার তো সেই ক্ষমতা নেই, থাকলে আমি তো দিতাম। তার মানে এটা হচ্ছে ফিউচারে, ফিউচারে যখন এটা দেওয়ার প্রয়োজন হতো তখন আমি এটা দিতাম, কিন্তু সেই ফিউচারের কাজটা আমি এখন করতে পারছি না বিকজ অফ দ্য রিয়েলিটি। তাহলে এমন কোন সিচুয়েশন যদি হয় যে সিচুয়েশনে ফিউচারের অর্থ প্রদান করতে হবে এবং সেটা নেগেটিভ অর্থ, তাহলে আপনাকে সেকেন্ড কন্ডিশন ব্যবহার করতে হবে। এর মানে হচ্ছে ইফ আই হ্যাড দ্য টাইম আই উড গো, মানে হচ্ছে আমার সময় নেই আমি যেতে পারবো না, এর রিয়েল অর্থ। বোঝা গেল? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমার সময় নেই আমি যেতে পারবো না, বাট আমি কি বলছি? আমার যদি সময় থাকতো তাহলে আমি যেতাম। তাহলে অর্থটা কি দাঁড়ায়? আই নো আই ডোন্ট হ্যাভ টাইম অ্যান্ড দেয়ারফর আই ক্যান গো টু দ্য মুভিজ। আর ইউ ক্লিয়ার? তাহলে কোন অর্থ দিচ্ছে এটা? ফিউচারের কিনা? ইজ ইট ফিউচার অর নট? সো ইফ আই হ্যাড দ্য টাইম আই উড গো, মানে আমার সময় নেই আমি যেতে পারবো না। এটার যদি আপনি একটু ভালো বাংলা করেন। ওকে, কিন্তু বাক্য দেখে কি মনে হচ্ছে? অতীতকালের বাক্য, রাইট? এখন আমার সময় ছিল না আমি যেতে পারিনি। ধরেন আমার সময় ছিল না, আমি যেতে পারিনি, তাই আমি যেতে পারিনি, ঠিক আছে? এরকম হলে কি হবে? তখন থার্ড কন্ডিশনাল হবে। অর্থাৎ আমরা যদি অতীতে কোনো কাজ করতে পারিনি এরকম অর্থ প্রকাশ করতে চাই, তাহলে আমাদের ইফের সাথে থার্ড কন্ডিশন ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা সেকেন্ড কন্ডিশন ব্যবহার করলে অর্থটা কিসের দিবে? ফিউচারের। আর থার্ড কন্ডিশন ব্যবহার করলে আমাদের অর্থটা দিবে পাস্টের, অর্থাৎ অতীতের। সেকেন্ড কন্ডিশন ব্যবহার করলে
অর্থ দিবে ফিউচারের। আমার সময় নেই, আমি যেতে পারবো না, সহজ কথা। আমার সময় ছিল না, আমি যেতে পারিনি। সো এটা হচ্ছে পাস্টের। তাহলে বুঝতে হবে দুইটা একই রকম কেন। অনেকেই এটা কনফিউজড হয়ে যায় যে যদি আমার দুইটাই পাস্ট টেন্সে লিখতে হয় তাহলে আমাদের আলাদা করে থার্ড কন্ডিশন কেন শিখতে হবে, এবং অর্থের ডিফারেন্সটা কোথায়? অর্থের ডিফারেন্স হচ্ছে যে আমরা যখন সেকেন্ড কন্ডিশন ব্যবহার করি তখন আমরা ভবিষ্যতে কোনো কাজ পারবো না এরকম আমরা অর্থ প্রকাশ করি। কিন্তু আমরা যখন থার্ড কন্ডিশন ব্যবহার করি আমরা অতীতে কোনো কাজ পারিনি এরকম অর্থ প্রকাশ করি। ঠিক আছে? তাহলে আমি যদি বলি ইফ আই ওয়ার এ কিং। আহ প্রেমের ডায়লগ দিলাম অন, সরি অ্যাট। ওকে, ইফ আই ওয়ার এ কিং আই উড গিভ ইউ দ্য হোল এম্পায়ার অ্যাট ইউর ফিট। ঠিক আছে? এটা হচ্ছে হিন্দি সিনেমার ডায়লগ। পুরো সাম্রাজ্যই পায়ের কাছে দিয়ে দিতাম। তো বাস্তবে তো আমি কিং নই। সেটার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমি রাজা নই, তাই আমি দিতে পারবো না। পারবো না হতে আমি রোমিও। তাই দুপুর বেলাতে ঘুমিও। কার গান এটা? আসতে হবে না আর বারান্দায়, রঞ্জনা, আমি আর আসবো না। রাইট? রাইট। সো সো যেহেতু সে রোমিও না, তার মানে ইফ হি ওয়্যার রোমিও। বোঝা গেল? সো বাস্তবে সে তো রোমিও না আর পারবেও না হইতে। বাস্তব হচ্ছে আমি রাজা নই, তাই আমি তোমার এটা দিতে পারলাম না। সরি ভাই। যেহেতু আমার যাওয়া পূর্ণ হচ্ছে না, এখানে আমরা বলেছি যে আমার সময় নেই তাই আমি যেতে পারবো না। যেহেতু আমার যাওয়া পূর্ণ হচ্ছে না তাই এটি বাস্তবতার বিপরীত, অর্থাৎ বাস্তবতার বিপরীত মানে কন্ট্রারি টু ফ্যাক্ট, অর্থাৎ ভবিষ্যতে আমরা যেতে পারবো না। তো আপনাকে মনে রাখতে হবে যে সেকেন্ড কন্ডিশন সবসময় ফিউচার টেন্সের অর্থ দেয়। এটা অনেকেই মানে মনে থাকে না। আপনার হয়তো কিছুদিন পরে আবারও ভুলে যাবেন, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন মানে হচ্ছে ফিউচারে আপনি কোনো কিছু করতে পারবেন না এরকম নিশ্চয়তা দেয়া। কি করা? ফিউচারে কোনো কিছু আপনি করতে পারবেন না, কোনো কিছু মানে ডার্ক ফিউচারের কথা বলছি না। ফিউচারে কোনো একটা কাজ আপনি করতে পারবেন না এটা জানিয়ে দেওয়ার জন্য আমরা সেকেন্ড কন্ডিশন ব্যবহার করি। ভবিষ্যতে আমরা কোনো কাজ করতে পারবো না এটা জানিয়ে দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? সেকেন্ড কন্ডিশন। আর অতীতে আমরা কোনো কাজ করতে পারিনি এর জন্য আমরা থার্ড কন্ডিশন ব্যবহার করি। আর ইউ ক্লিয়ার? তাহলে সেকেন্ড কন্ডিশন বাক্যের দিক থেকে পাস্ট সিম্পল টেন্স হলেও অর্থের দিক থেকে সেটা ফিউচার টেন্স। কথা ক্লিয়ার না হাজেল আছে? ওকে, ইফ টুডে ওয়ার স্যাটারডে উই কুড গো টু দ্য বিচ। আজ যদি শনিবার হতো তাহলে আমরা সৈকতে যেতে পারতাম। বাস্তবতা কি? আজ যেহেতু শনিবার না, আমরা সৈকতে যাব না। ঠিক আছে? কিন্তু বাস্তবে আজ শনিবার না, তবে তাই আমরা সৈকতে যেতে পারিনি। ঠিক আছে? আমি কি বোঝাতে পেরেছি? এই আঁকা কি আপনারাই করছেন, আমার কি দোষ? সো দেখেন, অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে ইফ ক্লজটি বাক্যের প্রথমে বা শেষে বসতে পারে, অর্থাৎ আমরা ইফ যুক্ত অংশকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। আহ খেয়াল রাখবেন, ইফ ক্লজটি আগে বসলে তারপর একটি কমা ব্যবহার করতে হয়, এটা আমরা সবাই জানি। আমরা যদি
ইফকে আগে ব্যবহার করি তাহলে এরপরে একটা কমা থাকে, এটা তো আমরা জানি নাকি? কিন্তু ইফকে যদি আমরা আবার মাঝে ব্যবহার করি তখন কমার প্রয়োজন হয় না। সো দ্যাটস ইট। সো ধরেন আমরা একটা বাক্য বললাম, ইফ উই ডিডেন্ট হ্যাভ টু স্টাডি উই কুড গো আউট টু নাইট। এর অর্থ কি? আমরা আজ রাতে বাইরে যেতে পারবো না কারণ আমাদের পড়তে হবে। তাহলে আমরা বললাম যে আমাদের যদি আজকে পড়া না থাকতো, অর্থাৎ পড়ার চাপ না থাকতো, তাহলে আমরা বাইরে যেতাম। অর্থাৎ আজকে পড়ার চাপ আছে, আমরা বাইরে যাব না। সহজ কথা হচ্ছে এইটাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমি কি বুঝাতে পেরেছি এত সময় কি বললাম? তাহলে সহজ কথা হচ্ছে, সেকেন্ড কন্ডিশন দ্বারা আমরা এমন একটা অবস্থা প্রকাশ করি যেটা আসলে ভবিষ্যতের অর্থ প্রদান করে। তো দেখেন, আনরিয়েল কন্ডিশন বা সেকেন্ড কন্ডিশনে ব্যবহৃত বাক্যগুলিতে আপাত দৃষ্টিতে যে অর্থ প্রকাশ পায় তা সঠিক সঠিক নয়, বরং এটি এর বিপরীত অর্থ প্রকাশ করে। আনরিয়েল কন্ডিশনের ভার্বটি যদি নেগেটিভ হয় তবে তার আসল অর্থ পজিটিভ, যদি ভার্বটি পজিটিভ হয় তার আসল অর্থ নেগেটিভ। এখন সবার মাথা গোলায় যাবে। দেখেন, আবারও বলছি, ইফ আই হ্যাড দ্য টাইম আই উড গো। এই বাক্যটার অর্থ হচ্ছে নেগেটিভ। কিরকম? যদি আমার সময় থাকতো। তাহলে আসল কথাটা কি? আমার সময় নেই। ইফ আই ওয়ার এ কিং, আসল কথাটা কি? আমি রাজা নই। ইফ আই ওয়ার এ রোমিও, আসল কথা কি? পারবো না হতে আমি রোমিও। ইফ টুডে ওয়ার স্যাটারডে, তার মানে কি? আজ শনিবার নয়। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনে যে বাক্যটা থাকে সেই বাক্যটা একটা পজিটিভ বাক্য হলে এর অর্থ হচ্ছে নেগেটিভ, আর নেগেটিভ বাক্য হলে এর অর্থ কি? পজিটিভ। খুব সহজ। দেখেন, ইফ উই ডিডেন্ট হ্যাভ টু স্টাডি এর মানে কি? আজকে আমাদের অনেক পড়া আছে তাই আমরা যেতে পারবো না। রাইট, উই কুড গো আউট টু নাইট, আমরা আজকে বেরোতে পারতাম। কিন্তু বাস্তবতা কি? এর অর্থ কি? আজকে আমাদের অনেক পড়া আছে এই জন্য আমরা বেরোবো না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? অর্থাৎ এখানে এই লাইনগুলো মনে রাখতে হবে, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে আশা করা যায়। আর ভিডিওটা বারবার দেখলে হয়ে যাবে। ওকে। এরপরে আমাদের সর্বশেষ যে কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কখন ব্যবহৃত হয়? অতীতে আপনি কোনো কাজ করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি। কি বলেছি? অতীতে। এটা কিসের অর্থ দেয়? পাস্ট সিম্পল টেন্সের অর্থ দেয়। অর্থাৎ এটা অতীতের অর্থ দেয়। আমরা দেখেছি যে ফিউচারের অর্থ দিলে আমরা কি ব্যবহার করি? ফিউচারের অর্থ দিলে আমরা কি ব্যবহার করি? সেকেন্ড কন্ডিশন। আর যদি অতীতের অর্থ দেয় তাহলে আমরা থার্ড কন্ডিশন ব্যবহার করি। অর্থ কিন্তু একই, বাংলার অর্থ সেম। অর্থাৎ আমি সময় পাইনি তাই মুভি দেখতে যাইনি, ঠিক আছে? বা আমি ওই দিন ব্যস্ত ছিলাম এই জন্য যেতে পারিনি, আমরা বলি না? তার মানে আমি যদি ব্যস্ত না থাকতাম আমি যেতাম। তাহলে কাজ কিন্তু ডান, আমি তো যাই নাই। আর একটা হচ্ছে আমি যদি সময় পাই তাহলে যাব, একটা। দুই নম্বর, আমি যদি সময় পেতাম তাহলে অবশ্যই যেতাম। সেটা হচ্ছে ফিউচারে। কখন যেতাম? ফিউচারে। আমার সময় নেই আমি যেতে পারবো না, এটা হচ্ছে কথা। আরেকটা হচ্ছে আমার সময় ছিল না এই জন্য আমি যেতে পারিনি। তাহলে আমার সময় ছিল না, আমি যেতে পারিনি।
এটার জন্য আমরা থার্ড কন্ডিশন ব্যবহার করি। আমার সময় ছিল না, আমি যেতে পারিনি। আচ্ছা, তাই দিয়ে দিই তাহলে সহজ হয়। তো আমি যেতে পারিনি। ইফ আই হ্যাড দ্য টাইম আই উড হ্যাভ গন। হ্যাড আর কি করে হলো? ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এবং পরের অংশটা কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। এটা তো জানেন নাকি? তাও লিখে দেই। স্ট্রাকচার এখানে লেখা আছে, শিটে দেয়া আছে। এটা হচ্ছে থার্ড কন্ডিশন, যেটা অতীতে যদি আপনার কোনো কিছু থাকতো তাহলে আপনি অতীতে কোনো কিছু করতে পারতেন। সো এটা কিন্তু অতীত অর্থ প্রদান করে। যেমন আমি সময় পাইনি তাই মুভি দেখতে যাইনি, তার মানে কাজটা কিন্তু হয়ে গেছে, আমি যাই নাই। সো দ্যাট ইজ এ পাস্ট মুভ অ্যাকচুয়ালি। সো অতীতে কোনো কাজ যদি আপনি করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? থার্ড কন্ডিশন ব্যবহার করি, অর্থাৎ ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা কিন্তু ছিল আর কি, ক্লাস এইটেই ছিল। সো আমি এটাকে আরেকবার পড়ার জন্য অনুরোধ করছি। যেমন আমি ব্যস্ত ছিলাম এবং আমি দুধ ফেলে দিয়েছিলাম, মানে ব্যস্ততার মধ্যে দিয়ে হচ্ছে যে আর কি হাতের কনুইতে লাগছিল যার কারণে পড়ে যায়, এরকম আছে না যে আমরা দ্রুততার জন্য টেবিল থেকে অনেক কিছু ফেলে দিই। সো ইফ আই হ্যাডেন্ট বিন ইন এ হারি আই উডেন্ট হ্যাভ স্পিল দ্য মিল্ক, মানে হচ্ছে আবারও সেই একই, আমি দ্রুততার মধ্যে ছিলাম, ব্যস্ততার মধ্যে ছিলাম এবং আমি এটা ফেলে দিয়েছি। তার মানে এখানে যে অর্থ দিবে এটারও নেগেটিভ অর্থ প্রদান করবে, কিন্তু অতীতকালে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ফিউচারে, থার্ড কন্ডিশন কি? পাস্টে। এটুকু মনে রাখলেই ডান। ঠিক আছে, এটার স্ট্রাকচার কি? এই যে নিচে দেয়া আছে, উপরেও আমি একটা লিখে দিয়েছি, বাট এটা হচ্ছে এটার স্ট্রাকচার। বি ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে বিন ইউজ হয়, ঠিক আছে। এখানে বিন কি অর্থে ইউজ হয়েছে? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আই ওয়াজ ইন এ হারি, তাহলে কি হবে? আই হ্যাড বিন ইন এ হারি, রাইট? সো দ্যাটস ওয়াই এখানে বিন হয়েছে, এখানে প্যাসিভ ভয়েসের জন্য হয় নাই। জাস্ট স্ট্রাকচারটা মনে নাই তো আপনার। আমি বারবার বলেছি টেন্সের স্ট্রাকচার মুখস্থ রাখতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আপনি বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি? বিন। আই হ্যাড বিন ইন এ হারি, আই এম ইন এ হারি, রাইট? সো এম কে এখানে বিন হয়ে গেছে যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, দ্যাটস অল ফর টুডে। নিচে একই জিনিসের আরো কয়েকটি এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট পড়ে নিলেই হবে। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, যে বইটা বের হচ্ছে আপনার